হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। এই মহামারীতে সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান বিষয়ের আজকের অনলাইন ক্লাসে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কাজ শক্তি ক্ষমতা। এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতা নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে তোমরা তোমাদের 2022 সালের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছো। সেই সিলেবাসটি ফলো করবে এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রথম পত্রের উপর যে অধ্যায়গুলো পূর্বে তোমাদেরকে বলা হয়েছিল সেগুলোই বহাল থাকবে, নতুন কোনো অধ্যায়ের এখানে সংযোগ হবে না। সিলেবাস অনুযায়ী কিছু অধ্যায় বাদ পড়বে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, যেমন গতিবিদ্যা অধ্যায় এবং তরঙ্গ অধ্যায়। এই দুটি অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলি হবে প্রথম পত্রের। তার ভিতরে মহাকর্ষ এবং পদার্থের গাঠনিক ধর্ম, এই দুটি অধ্যায় তোমাদেরকে সেকেন্ড ইয়ারে পড়ানো হবে। তোমরা বিষয়গুলি জানো, আর সেই অনুযায়ী তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে। তো আজকের আমরা যে টপিকসটা রাখলাম সেটি হচ্ছে যশোর বোর্ড। যশোর বোর্ড 2019-এর একটি সৃজনশীল প্রশ্ন, উচ্চতর দক্ষতার বিষয়টি আমরা আলোচনা করব। প্রশ্নটি একটু দেখো। প্রথমত, এম ভরের একটি বস্তু আনত তল ডিএ বরাবর পড়ছে। এখানে এম ভরের একটা বস্তু আছে, এই আনত তল ডিএ বরাবর পড়ছে। এই আনত তলের যে ভূমির সাথে যে কোণ দেওয়া আছে সেটি এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে 30 ডিগ্রি। সরি, এটাও দেওয়া থাকতে পারতো, খেয়াল রাখতে হবে কোন পাশে কোনটা দেওয়া আছে, সেই জন্য কথাটা বললাম। তাহলে এম ভরের একটি বস্তু, এই বস্তুটা এইদিকে নামতেছে এই তল বেয়ে। ডিই সমান 6 মিটার, অর্থাৎ এই উচ্চতা এইটুকু হচ্ছে দেওয়া আছে, এটি হচ্ছে 6 মিটার। খেয়াল করবা। এবি সমান বিসি, এখানে ভাগ দেওয়া আছে আনত তলটাকে, 1টা 2টা 3টা, তবে 3টার সমান। অর্থাৎ এডি, এই হচ্ছে আনত তলের টোটাল দূরত্ব বা দৈর্ঘ্য, সেটা সমান 3 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে এবি, আরেকটা বিসি, আরেকটা সিডি। এটি আমার উদ্দীপকে বলা আছে সমান সমান। উদ্দীপকে ভিন্ন ভিন্ন মানও থাকতে পারে, সেটি তোমরা খেয়াল রাখবা যখন কোনো পরীক্ষায় উত্তর দিবা। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন কি, বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এই তল বেয়ে যখন নামতেছে তখন বি বিন্দু এবং সি বিন্দু, এই বিন্দু এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কি, এটি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে গাণিতিকভাবে। যান্ত্রিক শক্তি কি? যে কোনো বস্তু তার অবস্থান, গতি বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে শক্তি বা সামর্থ্য অর্জন করে, সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে বস্তুটা যখন সি বিন্দুতে আসে, তখন সেই অবস্থানে যখন থাকে, তখন সেই ভূমি থেকে একটি উচ্চতর অবস্থানে থাকে। এই কতটুকু উচ্চতায় থাকে সেই উচ্চতাটা আমাকে জানতে হবে, তাহলে তার অবস্থানটা আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারবো, এবং সেই সময় তার গতি আমার লাগবে, সেই সময় তার বেগ কত সেটি লাগবে। আমরা জানি যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হচ্ছে কি গতি শক্তি। আর মোট যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি। তাহলে অনুরূপভাবে যদি আমি সি বিন্দুতে তার যান্ত্রিক শক্তি, মোট শক্তি বের করতে চাই, তাহলে সেখানেও তার কত উচ্চতায় আছে সেই উচ্চতাটা আমার জানতে হবে আদর্শ অবস্থান থেকে,
এবং সেই সময় তার বেগ কত সেটিও জানতে হবে। তাহলে আমি এই বি অবস্থানে তার বিভব শক্তি বের করতে পারবো এবং বি অবস্থানে তার গতি শক্তি বের করতে পারবো। কারণ আমরা জানি বিভব শক্তি সমান হচ্ছে mgh, অভিকর্ষ বলের বিরুদ্ধে বলের দিকে হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে এখানে কাজ সম্পাদিত হচ্ছে, সুতরাং শক্তির পরিমাণ হচ্ছে mgh, আর গতিশক্তি হবে হাফ mv²। এইটুকু আমাদের জানা আছে এই গতিশক্তি এবং বিভব শক্তির সমীকরণ। এবং মোট শক্তি যদি আমরা বলি সেটি হচ্ছে এই দুটার যোগফল। আমরা দেখাবো বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি দুটি পরস্পর সমান কিনা। যদি দুটি পরস্পর সমান হয় তাহলে আমরা বলবো শক্তির নিত্যতা ফলো করে মেনে চলে, আর যদি সমান না হয় তাহলে শক্তির নিত্যতা মেনে চলে না। বোঝা গেছে? প্রশ্নটা বুঝতে পারছি আমরা? আবার বলছি, প্রশ্নটা খেয়াল করো। আনত তল বেয়ে এম্বরের একটি বস্তু পড়তেছে। যখন গতিশীল আছে, গতির বিভিন্ন অবস্থানে ভিন্ন ভিন্ন উচ্চতায় বস্তুটির অবস্থান এবং ভিন্ন ভিন্ন অবস্থানে তার বেগের মানও ভিন্ন। বেগের মান ভিন্ন এই পথে যখন যাচ্ছে, এখন বিভিন্ন অবস্থানে তার বেগ কত সেটা জেনে গতিশক্তি জানতে পারবো। ওই অবস্থানে কত উচ্চতা অবস্থান করতেছে সেটা জেনে আমরা বিভব শক্তি জানতে পারবো। গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল হচ্ছে মোট শক্তি। আমরা বি বিন্দুর জন্য শক্তি এবং সি বিন্দুর জন্য মোট শক্তি হিসাব করে দেখব দুটো সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো যান্ত্রিক শক্তির নিত্যতা এখানে প্রতিফলিত হচ্ছে। এখন দেখো, যখন এখান থেকে এখানে আসবে, আমরা মনে করলাম এই পথে যাচ্ছে, তখন তার উপরে একটি বল প্রযুক্ত হচ্ছে। কোন বল? এখানে অভিকর্ষজ বলের কারণে এখানে পড়তেছে। তাহলে দেখো ডি বিন্দুতে আমাকে এখানে বলা হচ্ছে একটি বস্তু আমার নিচের দিকে পড়তেছে, তাহলে উপর থেকে পড়ন্ত বস্তু, এটা আনত তলে পড়ন্ত বস্তু, তাহলে এই অবস্থানে তার বেগ 0, এখানে তার একটা বেগ আছে। কিন্তু এটা যেহেতু আনত তল, এখানে যখন এই অ্যাম্বরের বস্তুটা আরেকটা তলের উপর থেকে গতিশীল হচ্ছে, একটা তলের উপর থেকে গতিশীল হচ্ছে, তাহলে পরস্পরের সংস্পর্শে থেকে যখন দুটো বস্তু গতিশীল হয় কিংবা গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন তাদের মাঝে একটি বল কাজ করে গতির বিরুদ্ধে, যেটাকে আমরা বলে থাকি ঘর্ষণ বল। যেটা কি? ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটাই এখানে দেওয়া আছে। একটু খেয়াল করো উদ্দীপকে, অ্যাপকে কাইনেটিক ফ্রিকশন, গতীয় ঘর্ষণ বলি। এই গতীয় ঘর্ষণ বলটা হচ্ছে 2 নিউটন। তাহলে বস্তুটা যখন খেয়াল করো এই তল দিয়ে যাচ্ছে, এই বস্তুটা আমরা দেখাচ্ছি, এই বস্তুটা নিচের দিকে নামতেছে, তখন তার উপরে বিপরীত দিকে গতির বিরুদ্ধে এই ঘর্ষণ বলটা কাজ করতেছে। তাহলে আমাদের এখানে নেট বল হিসাব করতে হবে। এই বস্তুটার ভর যেহেতু m, তাহলে তার ওজন হচ্ছে mg, এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে লম্ব টানলে এটাও থিটা হয়। তাহলে এই দিকের ওজনের যে উপাংশটা কার্যকর সেটি হচ্ছে mg sin থিটা। ভেক্টর বিভাজন থেকে জানি একটা ভেক্টর রাশিকে দুটি পরস্পর লম্ব উপাংশে বিভাজন করলে অনুভূমিক দিকের উপাংশ হচ্ছে mg cos থিটা, উলম্ব দিকের অংশ হচ্ছে mg sin থিটা। বা যদি আমরা r থিটা r যদি বলে থাকি, অনুভূমিক দিকেরটা হচ্ছে r cos থিটা, উলম্ব দিকেরটা হচ্ছে r sin থিটা। এখন দেখো এখানে থিটা হচ্ছে এটা, তার এটাই থিটা, তার এই দিকেরটা হচ্ছে mg cos থিটা, অর্থাৎ ভেক্টর এটাকে বিভাজন করতেছে বল, এটা ভেক্টর রাশি না? হ্যাঁ, তাহলে এই দিকেরটা হচ্ছে mg sin থিটা। এটা খেয়াল রাখতে হবে। এটি আমার কার্যকর নয় বলে, এটি দরকার নাই বলে এটাকে আমরা এই দিকের উপাংশটা দেখাচ্ছি না। তাহলে কার্যকর বল হচ্ছে এখানে কত? এখানে কার্যকর বল অর্থাৎ নিট বল যদি বলি সেটি হচ্ছে mg, এই mg sin থিটা, mg sin থিটা মাইনাস f ইকুয়াল টু ma আমরা লিখব। এই সমীকরণ থেকেই এটা হচ্ছে নিট বল। আমরা জানি সামেশন f ইকুয়াল টু হচ্ছে ma। কোন বস্তুর উপর যদি একাধিক বল কার্যকর থাকে তখন তাকে আমরা বলি নিট বল। আর সেই নিট বলগুলো হচ্ছে, নিট বল সমান কি? ওই বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বলের ভেক্টর সমষ্টি। এখানে একাধিক বল, একটা হচ্ছে এইদিকে, এটা এইদিকে, আর একটা হচ্ছে এইদিকে বোঝায়। এই দুটা ক্ষেত্রে একটা এইদিকে, এটা গতির দিকে, এটা মাইনাস এটা, কারণ একটা আরেকটার বিপরীতে আছে। সেই জন্য ভেক্টর সমষ্টি অনুযায়ী একটা থেকে বিয়োগ করবো। তাহলে এই দিকেরটার কারণে কার্যকর হচ্ছে,
এটি আমার, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, সেজন্য এফ কে মাইনাস এমজি সাইন থিটা না, ঠিক আছে, এমজি মাইনাস এফ কে, এমজি সাইন থিটা মাইনাস এফ কে, বুঝা গেছে? আর সেটার কারণেই ত্বরণ সৃষ্টি হচ্ছে। সেই ত্বরণের সমীকরণটা তুমি এখান থেকে বের করবা। এই ইকুয়াল টু কত হবে? এমজি সাইন থিটা মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। এখান থেকে আমরা ত্বরণ পাবো, ঠিক আছে? গতি আমরা পেলাম, গতির জন্য এই ত্বরণটা বের করে নিতে হবে। এখন বিভিন্ন অবস্থানে তার বেগ যদি তুমি বের করতে চাও গতিশক্তি বের করার জন্য, তাহলে তুমি এই সি অবস্থানের জন্য তুমি গতিশক্তি বের করবা। তাহলে ডি থেকে যে সিতে আসলো সেই দূরত্বটা কত সেটি তোমাকে জানতে হবে। দূরত্বটা কত সেটি জানতে হবে। ত্বরণের কথা বললাম গতি যখন হচ্ছে, তাহলে এটা আমরা জেনে রাখলাম। এই সমীকরণ থেকে আমরা করবো। আমি তোমাদেরকে বলছি এই প্রশ্নটা তোমাদের, এটা কি, এটা বাড়ির কাজ। আমি তোমাদেরকে পুরো প্রশ্নটা বুঝিয়ে দিব, তোমরা বাড়ির কাজটি সম্পাদন করবা। তারপর দেখো, এখন আমরা পেলাম এই গতির কালে এখানে ত্বরণ পেলাম, ত্বরণ না হলে আমরা তার বেগ বের করতে পারবো না। এখন আসো, এখান থেকে এখানে যে আসলো সিডি দূরত্ব অতিক্রম করলো, সিডি দূরত্বটা কত সেটা আমাকে জানতে হবে। না হলে আমরা বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এই সমীকরণ থেকেই তো আমাদের বেগ বের করতে হবে। কিন্তু ত্বরণ জানলাম, এটা জানলে হবে না, এটা না জানলে হবে না। আদি বেগটা আমরা জানি, এখানে যখন বস্তু বলতেছে তাহলে আদি বেগটা হচ্ছে 0। আদি বেগটা কত? 0। এটা ধরেই আমরা ভি বের করতে সক্ষম হব। ত্বরণটা পেলাম, এখন দূর করা। এখন আসো, এটা হচ্ছে থিটা, তাহলে এই ত্রিভুজ এখানে দেখো, এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে 6 মিটার। খেয়াল করবা, এটা এ বিন্দু, এটা ডি বিন্দু, এটা এই বিন্দু। তাহলে আমরা লিখতে পারি সাইন 30 সমান সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে পাবা এডি ইকুয়াল টু হচ্ছে 6 বাই সাইন 30। সাইন 30 সমান কত? হাফ, অর্থাৎ এটা হচ্ছে 12 মিটার। তাহলে তুমি এডি সমান 12 মিটার পেয়ে গেলা। খেয়াল করো ভালো করে, এডি সমান কত পেলা? এডি সমান তুমি পেলা 12 মিটার, 12 মিটার পেলা। এখন যদি আমাদের উদ্দীপক দেখি, এ থেকে বি পর্যন্ত 3টে অংশে ভাগ করা এবং 3টা সমান, তাহলে আমরা বলতে পারি এই এবি সমান বিসি সমান সিডি যদি বলি আমরা, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি এটি হচ্ছে 12 এর 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটি হচ্ছে 4 সেন্টিমিটার। এই থেকে এই পর্যন্ত কত? 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকেই তুমি 4 সেন্টিমিটার বসিয়ে আদিবেগ 0 বসিয়ে এবং এই ত্বরণ মানটা এখান থেকে বের করে আর ত্বরণ মানটা বসাবা, এই ত্বরণ মানটা বসাবা এখান থেকে, আর এস এর মানটা বসাবা 4 সেন্টিমিটার। অবশ্যই সেটাকে মিটারে নিতে হবে। মিটারে নিলে কত হবে? 0.04 মিটার হবে। এই মানটা 0.04 মিটার বসিয়ে তুমি এখান থেকে বেগ পাও। বেগ যদি পাও তাহলে গতিশক্তির কথা বলছিলাম, তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত হবে? সি বিন্দুতে গতিশক্তি হবে হাফ এম ভিসি স্কয়ার। এই ভিসি স্কয়ারটা তুমি এখান থেকে, ভিসিটা তুমি এখান থেকে পেয়ে গেলা, বা ভিসি স্কয়ার পেলা, পেয়ে গতিশক্তি পেয়ে গেলা। এখন সি বিন্দুর উচ্চতা লাগবে, উচ্চতা লাগবে না, কত উপরে অবস্থান করতেছে এটি আমার জানা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবা? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ থেকে তুমি করতে পারবা। কেমনে? এটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এটা কত? এটা 4, এটা 4, তাহলে এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এটা কত? 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার বসিয়ে তুমি এখান থেকে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই এই sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই সমীকরণ থেকে আমরা করতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা এটা বের করে নিয়ে আসতে পারবো। দেখো, খেয়াল করো কেমনে আমরা পারবো। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে 30। এই দূরত্বটা তুমি পাইলে কত? এটা 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি কি করবা? এইটা বের করতে চাচ্ছ, এই উচ্চতা এটা বের করতে, এটাই তোমার এখন জানা দরকার।
তাহলে তুমি এখান থেকে লিখবা সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই অতিভুজ হচ্ছে S। এই সমীকরণ থেকে তুমি H এর এই মানটা পেয়ে যাবে। যদি এটা পাও তাহলে সি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে mgh। আচ্ছা, এটা কি এরকম করে লিখতে পারো, এটা HC বলতে পারো, তাহলে তোমার জন্য ক্যালকুলেশন জন্য একটু সহজ হবে। তাহলে তুমি সেই বিন্দুতে বিভব শক্তি এবং গতি শক্তির দুটো মান পেয়ে গেলা, তারপর দুটি যোগ করবা, দুটি যোগ করলে তুমি কি পাবা, সেই বিন্দুতে মোট শক্তি পাবা, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি যোগ করো। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা বি বিন্দুর জন্য বের করবো। তো বি বিন্দুর জন্য যদি বের করি, একটু মুছে ফেলি, এটা সেম তথ্যগুলো, একই কৌশল আমরা অ্যাপ্লাই করি। বি বিন্দুর জন্য যদি আমরা বের করি তাহলে দেখো বি বিন্দুর অবস্থান কোথায়, বিন্দুর অবস্থান হচ্ছে এইখানে। আমরা বি বিন্দুর উচ্চতা লাগবে, বি বিন্দুতে তার ব্যাগ কত সেটা লাগবে। তো বি বিন্দুর উচ্চতাটা আগে বের করে ফেলি, এই উচ্চতাটা বের করে ফেলি কত উপরে আছে, তাহলে সেই সাংখ্যিকা থেকে এই ত্রিভুজ থেকে এখান থেকে তখন আমরা বলবো এ বিন্দু বি বিন্দু, এটা বি বিন্দুর উচ্চতা, আর এটা তখন হচ্ছে 4 সেন্টিমিটার। এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে কত, 4 সেন্টিমিটার। আমরা আগে এটা বের করে নিয়েছি, এটা 4 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে তুমি একইভাবে sin θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, sin θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে থিটা। আবার বলছি খেয়াল করো, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতা ভূমি থেকে আদর্শ প্রস্থান থেকে কত উপরে আছে, তাহলে তুমি লিখে পাবা sin θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এটা, তাহলে এখানে সেটি হচ্ছে AB। এই সমীকরণ থেকে তুমি এই এটা সি বিন্দু AB বলছি আমরা এখানে, তাহলে এটা HB বলি, এটাকে আমরা বললাম, তাহলে এখান থেকে আমরা HB এর মানটা পেলাম AB sin θ। খেয়াল করো, AB টা আমার জানা আছে আর থিটাটা আমার জানা আছে, তাহলে এই উচ্চতাটা তুমি জানলাম। এখন তোমার এই বিন্দুতে আবার বিভব শক্তি নির্ণয় করে ফেলতে পারবো। বিভিন্ন বিভব শক্তি আমরা পাবো কিভাবে, বিভিন্ন বিভব শক্তি হচ্ছে mgHb। m তুমি জানো, m ভরের বস্তু বলছি আমরা এখানে, কত m ভরের বস্তু আমরা এখানে বলছি, m টাকে আমার থেকে যাবে, আমরা m ভরের বস্তুটাকে এখানে আমাদের উত্তরে কোনো প্রশ্নে কিন্তু উদ্দীপকে কোনো আমাদের যদি উদ্দীপক দেখি, সেই উদ্দীপকে আমার এখানে কোনো মান দেওয়া নাই, তাহলে তুমি যে কোনো একটা মান ধরে অঙ্কটা করতে পারো উদ্দীপকে। আর যদি আমার এখানে বলা থাকে যে m সমান হচ্ছে 10 কেজি বা m সমান 50 কেজি, যদি দেওয়া থাকে তাহলে বিষয়টা কি করতে পারবা। আর তোমাকে যদি দেওয়া না থাকে তাহলে তুমি সংখ্যা মানটা বসিয়ে করতে পারবা, আর না বসতে থাকবে আমরা এখানে ক্যালকুলেশনে সবসময় এমটা থাকবে, এবং কম্পেয়ার করার সময় সেটি আমরা ক্যালকুলেশনে দেখবো যে এমটা রয়ে গেছে, এরকম থাকতে পারে। আবার বলছি, এরকম ক্ষেত্রে তুমি ধরেও করতে পারো অথবা মান বসিয়ে করতে পারো, আমরা ধরো 50 মান বসিয়ে করবো। আচ্ছা, এই বিন্দুতে এখন আমার গতিশক্তি বের করতে হবে না, গতিশক্তি বের করতে হলে এখান থেকে যে এখানে আসতেছে সেই সময় তার বেগ কত সেটা বের করতে হবে। সেই এই সমীকরণ থেকে, একই সমীকরণ এখান থেকে আমরা বের করবো BB স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2AS। এখানে ইউটা হচ্ছে এখান থেকে, এখান থেকে এখানে আদি ব্যাগ 0, আর এটা 0 হচ্ছে, আর এটা বের করবা, এটা বের করা আছে আগে থেকে, সেটা বের করলা। আর S বলতে এখানে বোঝানো হচ্ছে এই এ থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা কত 4 যোগ 4, তাহলে এটি হচ্ছে 8 সেন্টিমিটার, এটা কত 8 সেন্টিমিটার। বুঝা গেছে? এইভাবে 8 সেন্টিমিটার রাখা যাবে না, এটাকে তুমি কি করবে, মিটারে নেবা, তাহলে 0.08 এইভাবে তুমি ক্যালকুলেশন করে ভিভি পাবা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জি পেয়ে যাব হাফ m ভিভি স্কয়ার থেকে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বের করলাম। এখন এখানেও কিভাবে আমরা বিবিন্দুর জন্য মোট শক্তি বের করব, বিবিন্দুর জন্য মোট শক্তি বের করলে আমরা বিবিন্দুর গতিশক্তি যোগ বিবিন্দুর গতিশক্তি যোগ বিবিন্দুর বিভব শক্তির যোগফল কত হচ্ছে সেটা নির্ণয় করব, এবং আমরা এখানে দেখব যে এই মানটা আর এই মানটা সমান হচ্ছে কিনা। যদি সমান হয়, এই বি বিন্দুর এবং সি বিন্দুর মোট শক্তি যদি সমান হয় তাহলে বলবো যান্ত্রিক নিত্যতা মেনে চলে, অন্যথা বলবো চলে না। তবে তোমরা এখানে ক্যালকুলেশন করলে দেখবা যে দুটি সমান হচ্ছে না, তাহলে তুমি বলতে পারবা শক্তির নিত্যতা মেনে চলে না। বিষয়টা আরেকবার বলি, আরেকবার রিভিউ করি, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি তোমাকে একটু খেয়াল করতে হবে। আমরা সৃজনশীল পরীক্ষার জন্য, বোর্ডের পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিই তাহলে এই প্রশ্নটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের খেয়াল করতে হবে। এই ধরনের প্রশ্নের উপর ভিত্তি করে নানা ধরনের উদ্দীপক হয়, সেটি আমাদের মনে রাখতে হবে। আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটি হচ্ছে ঘর্ষণ বল আছে, কিন্তু কোনো প্রশ্নে সেই ঘর্ষণ বলটা দেওয়া নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই
F is equal to mg sin theta is equal to ma থেকে তুমি এটা বের করবা, a is equal to g sin theta হবে। খেয়াল করবা, তখন F theta থাকবে না। ঘর্ষণ বল যদি না থাকে, ঘর্ষণ বল যদি থাকে তখন নেট বল করতে হবে। নেট বল থেকে আমরা এই ত্বরণ পাবো। ত্বরণ থেকে ত্বরণটা আমাদের ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থানের জন্য, ভেলোসিটি নির্ণয় করার জন্য আমাদের ত্বরণ লাগবে। তাহলে পুরো বিষয়টা একটু আরেকবার বলতে চাচ্ছি আমি, তোমরা একটু শান্তভাবে দেখো। m ভরের একটি বস্তু আনত তল বেয়ে DA বরাবর পড়ছে। এই D এই উচ্চতাটা 6 মিটার দেওয়া আছে এবং আরো বলা আছে AB সমান BC সমান CD। আমাদের B বিন্দু এবং C বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয় কিনা সেটি আমাদের প্রশ্ন, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুতে। তো যান্ত্রিক শক্তি সমান আমরা জানি যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি রাখবে বিভব শক্তি এবং গতিশক্তি, সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি। এই বি বিন্দুর প্রতি বিভব শক্তি হচ্ছে mgHb, কারণ এখান থেকে উচ্চতাটা আমার লাগবে, এটা দেওয়া নাই। আর গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার, এখানকার বেগ কত সেটি লাগবে, সেটিও আমার দেওয়া নাই। আর সি বিন্দুতেও আমার মোট শক্তি বিভব শক্তি হচ্ছে mgHc, অর্থাৎ এই উচ্চতাটা লাগবে, এটাকে আমরা বলছি এটা হচ্ছে সি বিন্দুর উচ্চতা, সেই জন্য এই সি দ্বারা প্রকাশ করতেছি, সেটি আমার লাগবে। সেখান থেকে আমরা বিভব শক্তি বের করতে হবে। আর সি বিন্দুতে যখন আসবে এখান থেকে এখানে যখন আসবে তখন বি বিন্দুর ব্যাগ কত বিসি যদি বলি সেটি আমাকে বের করতে হবে, তাহলে গতিশক্তি বের করতে পারবো। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে এই আমার উচ্চতা এবং আর ব্যাগটা বের করবো কেমনে? বিভিন্ন ভাবে ত্বরণ লাগবে, ব্যাগের জন্য উচ্চতা লাগবে। আমার এখানে আমরা কোণের যে ত্রিভুজের যে সূত্র সেগুলো ব্যবহার করবো। যেমন ধরো আমরা উচ্চতা বের করতে যদি চাই, বিভিন্ন উচ্চতা বের করতে চাই এই দিই, তাহলে এখান থেকে বের করবো sin θ = লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে HB, অতিভুজ হচ্ছে AB। AB এর মানটা যদি আমার জানা থাকে তাহলে এখান থেকে আমি HB বের করতে পারবো। এখন এই যে তুমি AB বের করবা কেমনে? আমার এই টোটাল দূরত্ব এখান থেকে পর্যন্ত দূরত্বকে 3টা ভাগে ভাগ করা হয়েছে সমান করে, এবং এই উচ্চতাটা দেওয়া আছে 6 মিটার। সেই sin θ = লম্ব বাই অতিভুজ, এখান থেকেই তুমি AD বের করবা। AD বের করার পরে এটাকে 3 দ্বারা ভাগ করলেই তুমি এই 3টা অংশে ভাগ পেয়ে গেলা। খুব সহজ পদ্ধতি হয়ে গেল। আবার যদি অন্য কোনো প্রশ্ন থাকে, দেখবা যে সেই পুরো দূরত্বটা দেওয়া আছে কিংবা দৈর্ঘ্যটা দেওয়া আছে, বিভিন্ন মান দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এই কৌশল না অন্য কোনো কৌশল করতে হবে ওই দূরত্বটা এইটা মান জানার জন্য। তাহলে জানলা জেনে তুমি এই জিনিসটা বের করে গেলে। এখন তোমার এখানে বিভব শক্তি লাগবে, তাহলে তুমি গতিশক্তি লাগবে, তাহলে এখান থেকে এখানে ভেলোসিটি বের করতে হবে। এই মতো এখানে আদিবেগ শূন্য, তাহলে vv² = u² + 2s, এই সূত্র অ্যাপ্লাই করে তুমি আদিবেগ শূন্য, ত্বরণ বের করতে হবে। তোমার যে ত্বরণ বললাম আগে, ত্বরণ কিভাবে বের করবা? ত্বরণ এখানে একাধিক বল থেকে নিট বল থেকে এইসব করে ত্বরণ বের করতে হবে, করলাম। আর এখানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত সেই দূরত্বটা তুমি জানো। এটা যদি 4 সেন্টিমিটার, তাহলে এটা 8 সেন্টিমিটার, এখানে তুমি বের করে এখানে vv পেয়ে গেলা, তাহলে গতিশক্তি পেয়ে গেলা। অনুরূপভাবে তুমি সি বিন্দুর জন্য উচ্চতা বের করবা এবং সি বিন্দুতে তার ব্যাগ কত সেটা বের করবা, তাহলে তুমি বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করতে পারবা। মোট শক্তি সংরক্ষণ আছে কিনা সেটি তুমি এখান থেকে জানবে। বুঝা গেছে? তাহলে আমরা একটি সৃজনশীল প্রশ্ন করলাম। এই প্রশ্নটা বাড়ির কাজ হিসেবে থাকলো, আমি কোনো ক্যালকুলেশন করে নাই। এই ক্যালকুলেশনটা তোমরা করে সৃজনশীল প্রশ্নটার উত্তরটা আমাকে কি করবা? উত্তরটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবা। যদি কোনো সমস্যা থাকে সেটি আমরা আবার সমাধান করা যাওয়ার চেষ্টা করবো। তো এতক্ষণ সঙ্গে ছিল, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।